পর্যন্ত ধরা পেরেছে রাধুনি গেছিল আমার জীবন দেবক নাকি ধরা পড়েছে। আপনি একবার ধন্যের নামটা বলুন। ইচ্ছা হয়েছিল একটা চোর বসিয়ে দেয়। ছোট বাবু ঠিকানা দিয়েছেন? ঠিকানা আমি দেব? আমি কি তোর মতো কারণ ওই হতভাগাকে বিদায় করে দিয়েছি, বলে দিয়েছি একটা সমাজ বিরোধী গন্ডার সাথে আমার কোনো পরিচয় নেই। আর কোনদিন তুমি আমাদের বাড়িতে আসবে না। আপনি কি মানুষ? একটা রুগ্ন অসুস্থ মানুষ বিপদে পড়ে তার ছেলেকে খুঁজতে গিয়েছিল। 22 বছর আগের প্রতিশ্রুতির কথা আপনার মনে নেই বাবু? মনে থাকার কথা নয়, কারণ ধনবান মানুষের সমস্ত চেষ্টা তাদের অতীতকে ভুলে দেবার চেষ্টা করে। এটাই যে তাদের চরিত্রের বৈশিষ্ট্য। আমি তোকে সাবধান করে দিচ্ছি। আমায় মনে পড়ে বাবু, মনে পড়ে বহুত দিন আগে ওই বস্তির ভাঙা ঘরে এক অশ্রুমুখী মায়ের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলেছিলেন, আপনার ছেলেকে ভিক্ষা দিন, সারা জীবন আমি আপনার থাকবো। আরো বলেছিলেন প্রতি মাসে মাসে ছেলেকে দেখিয়ে দিয়ে যাবেন, কিন্তু সেটা না করে ছেলেকে বোর্ডিংয়ে লুকিয়ে রাখলেন, পাশে মা বাবাকে চিনতে পারে। সেই ভয়ে রক্তের সম্পর্ক ছিন্ন করতে চান কর্তা বাবু। অর্থের অহংকারে মনুষ্যত্বকে আপনারা দুপায়ে মারিয়ে দিতে চান। আমি তোকে সাবধান করে দিচ্ছি। আমায় কল্যাণের কানে যেন এইসব কথা না যায়। নগদ 5,000 টাকা গুলে দিয়ে আমি ওকে কিনে নিয়েছি। কল্যাণের উপর ওদের কোনো আর দাবি নেই। টাকা দিয়ে কিনে দিয়েছেন, টাকা দিয়ে কোনোদিন পিতৃত্বের অধিকার পাওয়া যায় না। আর তাই যদি পাওয়া যেত, একটা সন্তানের জন্য হাজার হাজার টাকা খরচ করেছিলেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিলেন, পেরেছিলেন চিৎকার করে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। আমার যদি আজ শত সহস্র কণ্ঠ থাকতো, তাহলে শত সহস্র কণ্ঠ আমি বলতাম, আপনারা ধনীরা শুধু প্রতিশ্রুতি দিতে জানেন, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে জানেন না। এতটুকু বাদে না। এবং এই শয়তানটাকে তাড়াতে হবে। আর যদি নাড়াতে না পারি, তাহলে ওই শয়তানটা কল্যাণের আসল পরিচয় বলে দেবে। একটু দাঁড়াও বাবা বাবু, জুতোটা বিরাজ বলিয়ে দেই।
আচ্ছা ময়না, তুই আমাকে এত ভালোবাসিস কেন? মনে হয় আমার পায়ে কাটা ফুটলে মনে হয় তোর বুকে শেল বিদ্ধ হয়েছে। মাও বুঝি তোর ছেলেকে এত ভালোবাসে না, অথচ তুই আমার চাকর হয়ে আমাকে এত ভালোবাসি। কেন ভালোবাসি জানো দাদা বাবু? তুমি আমাকে খেতে পড়তে দিচ্ছ, মাসে মাসে মাইনে দিচ্ছ, অসুখ বেশি হলেও ডাক্তারের কাছে নিয়ে যাও। তাই বুঝি? ও সব বাজে কথা। সব বাবুরাই তাদের চাকরদের মাইনে দেয়, আর চাকররাও তাদের যথাসাধ্য কর্তব্য পালন করে। কিন্তু কিন্তু তোর কাজের মধ্যে নেই কোনো কর্তব্যবোধ। আছে শুধু মায়া মমতা, যেটা টাকা দিয়েও কেনা যায় না। বাবু, আমাকে কয়েকদিনের জন্য ছুটি দেবে? ছুটিরে কোথায় যাবি? আমার মাকে দেখতে যাব। তোর মা বেঁচে আছে? কই, কোনোদিন তো বলিসনি। বাবু, শুনলাম ওই শহরতলি একটা বস্তিতে থাকে, ভাইটা নাকি পুলিশের হাতে ধরা পড়েছে। তাই শুধু একটি বার গিয়ে আমি আমার ভাইকে দেখে আসবো। ভাগ্য দাদা বাবু, সবে ভাগ্য। নইলে ভাইটা পুলিশের হাতে ধরা পড়বে কেন? পুলিশের আমার জ্ঞান হওয়া মধ্যে আমি শুনি আমায় তার মা আছে, ভাই আছে। কোনদিন তো টাকা পয়সাও পাঠায়নি, হঠাৎ মা ভাইদের কথা বলছে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। এই শুনছো? শুনেছি। তুমি একটা রাজনীতি গান গাইবে তো? কেন? অবাক যে আমার একদিনও চলবে না। আবার চলবে ছেলে। ও খাদ্য রান্না আমার মুখে আসে না, আবার আসে। আমি খেতে পারি না। তোমার ইচ্ছের দাম দিতে গেলে আমাকে তো উপোস করে মরতে হবে ছেলে। আশা করি সেটা তুমি চাইবে না। রাখো তোমার বাজে কথা। কোনদিন বেলা দুটো এসে দেখি তুমি মহাসুখে চিরনিদ্রায় গেছো। আবার কোনদিন বেলা রাত 8টা এসে দেখি টেনিস খেলতে তুমি ক্লাবে গেছো। তখন আবার কে মায়ের আদর যত্ন করে কে খায়? সে ওই অভয় দা। আর ওকে তাড়ালে তো আমাকে সন্ত্রাসী হতে হবে ছেলে। তাহলে কি তুমি ওকে তাড়াবে না? কি আশ্চর্য! সারা জীবন লোকটা আমাদের জন্য প্রাণ পাত খাচ্ছে, এখনো খেটে যাচ্ছে। হঠাৎ এক কথায় ওর চাকরিটা আমি খতম করে দেই। এতটা অমানুষ আমাকে তুমি ভাবলে কি করে ছেলে? আমার মধ্যে কি কোনো মনুষ্যত্ব বোধ নেই? ঠিক আছে করলো, তুমি তোমার ওই চাকরকে নিয়ে থাকো। কালই আমি ফেরির বাসায় চলে যাবো। আমি থাকবো না, আমি আর কিছুতেই তোমাদের বাড়িতে থাকবো না। মিস্টার সমদ্দার, ওর কথার দেয় একদম চলে না। মিসেস মুখার্জি সেদিন বললেন স্বামী নাকি অফিস থেকে আসি সরকারের কাগজ দেখি তার মতামত জানতে চায়। উফ, আমার
বলবো মিস্টার সুমাত্রার বইয়ের কথায় চলে, আমাকেও বইয়ের কথায় চলতে হবে। এও এক ধরনের কমপ্লেন। হ্যালো ভাই ভাই, অফিসে দিয়ে হচ্ছে বুঝি? হ্যাঁ তোমার সঙ্গে আমার কিছু আলাপ ছিল। বলুন। আমাদের ওখানে নাকি একটা সমাজ করেছে, মাস্টার ধরা পড়েছে। এক মুদির 2000 টাকা ছিনতাইয়ের সময় কাউকে হাতে নাতে পুলিশ ধরে ফেলেছে। কি পুরা করেছে ড্যাডি? তুই তাকে চিনবি না মা, তুই তাকে চিনবি না। ওরা হচ্ছে উত্তম মাস্টার, সমাজ জীবনের এক কলঙ্ক, এক অভিশাপ। এরা বিংশ শতাব্দীর জঞ্জাল। পুলিশ যদি এদের সাহায্য করতে না পারে, তার হয়ে এই সমাজ একেবারে ধ্বংস হয়ে যাবে। ড্যাডি এই কল্যাণকে বলছিলাম, এই কেসটা তুমি নিজে টেক আপ করবে। আমাকে আপনি কি করতে বলেছেন? আমি চাই ওই বেটা মাস্তানটা যেন 3 বছর সাজা হয়। ওরা মানব সভ্যতার জঞ্জাল, আর যারা আইনের মুখে জুতো বেড়ে ওই রুদ্র পথে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তারা কি ওই সভ্য সমাজের কলঙ্ক নয়? 22 বছর আগে 22 বছর আগে আমি যদি কাউকে খুব গরিব দেখি আর আজ যদি কোটিপতি হতে দেখি, তাহলে কি প্রশ্ন জাগে না কি করে লোকটা কোটি কোটি টাকার মালিক হলো? কোন রুদ্র পথে ওই কবরের ভান্ডারের চাবিকাঠি তার হাতে এলো? ওই কি তাহলে আমাকে উদ্দেশ্য করে কথা বলছি? না বাবু না, আমি কারো নাম করতে চাই না। আমি শুধু পুলিশের বড় কর্তার কাছে অভিযোগ করছি, অনুসন্ধান করে আইনের রক্ষক কেন শিক্ষিত তরুণের দল নেমে যাচ্ছে অবক্ষয়ের পথে, কোন সুরুদ্ধ পথে রোজগার করে একদল মানুষ টাকার পাহাড় চড়িয়ে চড়ছে, সেটা অনুসন্ধান করো আইনের রক্ষক, অভিযোগের অনুসন্ধান করো। তোমার তো চোখে কোনো পথ দেয়নি। ভাই না বাবু, আমি কারো নাম করতে চাই না। মুখের ভাষাগুলো বলছিস মা, ইচ্ছা করবে মরিবকে উপদেশ দেয় এবং দেশের প্রগতি হয়নি। শুনলে তোমার ওই পিয়ারির চাকরের কথা? অভয়দার সঙ্গে আমিও সম্পূর্ণ একমত ছেলে। বলতে চাও তুমি? অভয়দার মতো আমারও দীর্ঘ বিশ্বাস, মানুষ পারিপার্শ্বিক আবহাওয়ায় মানুষকে সমাজ বিরোধী গুন্ডা সাজায় না। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা রোজগার মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে, আইন তাদের টাকালেই পাচ্ছে না। ছেলে শুনে হয়তো আইন চোখ বুঝাচ্ছে। রাখবে না, হত্যা করবে না, আমাকে আপনি মার্জনা করবে। আইন তার নিজস্ব পথ ধরে চলবে। ছেলেটা যদি অন্যায় করে থাকে শাস্তি সে নিশ্চয় পাবে, কিন্তু আমি বুঝতে পারছি না এই সামান্য চেষ্টা নিয়ে আপনি এত মাথা খাওয়াচ্ছেন কেন? আমি মাথা খাওয়াচ্ছি। কি আছে ধরুন ড্যাডি, এই গ্রামের মূর্খগুলা অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে। ড্যাডি তুমি তাহলে প্রতিবাদ করবে না? এই কেসটার সঙ্গে আমার সম্মান জড়িত আছে।
সেটা তোমাকে দেখা করতে হবে বললাম। তোমাকে তোমাকে থানা অফিসার সেভাবে রিপোর্ট দেবে। মিনিমাম যেন ওই হারামজাদার 3 বছর সাজা হয়। আমাকে আপনি ক্ষমা করবেন। আপনার মর্যাদা রক্ষার জন্য আমি আইনের অপপ্রয়োগ করতে পারবো না। যদি ছেলেটা ছিনতাই কেস প্রমাণিত হয় তাহলে আইনের বিধানে মাস 3 সাজা হতে পারে। আমার বাবার জন্য আর তোমার বাবা কেন ছেলে? আমার বাবা স্বয়ং ঈশ্বর এসে যদি আমাকে অনুরোধ করে আমি সেই প্রত্যাখ্যান করব। আশা করি আমার স্পষ্ট জবাবে আপনি রুষ্ট হবেন না। একটা অপদার্থ। বিয়ের আগে এই লোকটার সাথে তুমি সুঘাতে করতে চাচ্ছ তুমি? ছেলেটা একদম দেবিয়া। দেখলে তো কিভাবে চলে গেল। এত করে তুমি অনুরোধ করলে তবে তোমার কথা সে শুনলো না। অনিশ্চিত ভোটের মাথায় চলছে মেয়ে। এই বয়সে কত অনিশ্চিত দেখলাম। নতুন পাশ করে বেরিয়েছে, তারপরে দেখবি তখন অন্য মানুষও হয়েছে। নমস্কার বিয়াই, কখন এলে? এই তো এখন। আপনার সঙ্গে আমার একটি জরুরি কথা আছে বিয়াই মশাই। বলুন। তোমরা কথা বলো ড্যাডি, আমি খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে, তোমরা কথা বলো। আপনি যে সিদ্ধান্ত আগে ছেলেকে পুষ্প নিয়েছিলেন সে কথা আপনি আমাকে আগে বলেননি কেন? হঠাৎ এই সময় কথা। না না এইরকম কিছু নয়। ওরা তো এই কাছাকাছি আছে। বলুনের সঙ্গে যোগাযোগ করলে আপনি হয়তো ওর বড় ভাই দীপককেই ছিনতাই কেসে পুলিশ তাকে জেল হাজতে ভরে রেখেছে। জানি জানেন? হ্যাঁ, আমি নিশ্চয় জানি। হ্যাঁ, শিবরাত আমার বাড়িতে গিয়েছিল। সর্বনাশ! অজয় যদি ওরা এখানে এসে পড়ে, কল্যাণ যদি জানে শিবরাত তার বাবা আর সমস্ত সম্পত্তি ওই বুড়িটা পড়বে। আপনি জেনে শুনে কিভাবে আপনারা নিশ্চিত হয়ে আছেন আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বিয়াই মশাই, বলেন। কল্যাণকে আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে? আমি সব পারি, কিন্তু রাজ করার ক্ষমতা আমার আছে। হককে চোর সাজাতে আর চোরকে সমাজে প্রতিষ্ঠা করতে। যদি পারেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ওই সাদা হারামজাদা আমাকে দূর করে দিতে হবে। ওই শয়তান হচ্ছে শিবরাতের পুরাণের চাকর, ওই হয়েছে রাষ্ট্রের বোধ। ওই হারামজাদাকে আমি দু চোখে দেখতে পারি না। আসুন খেতে খেতে আলোচনা করি। তাই চলুন বিয়াই সাহেব, তাই চলুন। ওর জন্য কোনো চেষ্টা করিসনি তোরা? একটা মাস জেলে আছে,
শরীরটা নাকি খুবই খারাপ হয়ে গেছে। দাদা বলেছে পুলিশ নাকি ওকে এমন মার মেরেছে, কি করব বলো? পুলিশ তো কিছুতেই জামিন দিতে চাইলে না। বাবাকে যা নয় তাই বলে অপমান করেছে। অর্থ যাদের নেই তাদের দিকে স্বয়ং ভগবানও ফিরে তাকায় না। কিন্তু আমি বুঝতে পারছি না রমা, দাদাই বা এমন কাজ কেন করতে গেলে আমরা না হয় উপোস করে মরতাম। দেবদা চিন্তাই করেনি, করতে পারি না। স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। এটা হলো সঞ্জয় সেনের ষড়যন্ত্র। রমা, সঞ্জয় সেন ষড়যন্ত্র করে ওই দীপুদাকে জেলে পাঠিয়েছে। দীপুদা এই গ্রামের মধ্যে সঞ্জয় সেনের বিরুদ্ধে প্রতিবাদ করত। দাদাকে তুই অন্ধের মতো ভালোবাসিস, তাই না রমা? হয়তো তাই, তবু আমি বলছি দীপুদা নির্দোষ। শাসনের চাবুক চিরদিন গরিবের পিঠে পড়ে, নইলে লরি রোগানের মাল ওই বিনোদ মোদির দোকানে ঢুকেছে। রাতারাতি দোতলা বাড়ি করলো। কোনদিন তো পুলিশ তাকে জিজ্ঞাসা করে না বাড়ি করবার টাকা সে কোথায় পেল। কি যে হবে আমি ভেবেই পাচ্ছি না রমা। আমাদের না আছে আর্থিক, না আছে লোকবল। এই রে দীপা, তুই 20টা টাকা রাখ। যদি তোর জামিনের ব্যবস্থা করতে পারিস। টাকা তুই কোথায় পেলি রমা? কাল মন্টুদার সঙ্গে আমি ওই শহরে গিয়েছিলাম। ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে এই 20টা টাকা পেয়েছি। রমা, তুই আমার দাদার জন্য রক্ত বিক্রি করেছিস। শুধু রক্ত কেন ভাই, যদি পারতাম জন্য আমার এই হৃদয়টা আমি উপরে দিতাম, কিন্তু তা তো সম্ভব নয়। ও যে আবার কি কতখানি রমা আমি বাসাতে বোঝাতে পারবো না রমা। কিন্তু আমি রাতে শুয়ে থাকি, দাদা আমাকে ধমক দেয়, জন্মেও বিয়ে করবি না তুই, শুধু ওর জন্য চোখের জল অপচয় করছিস। ও যে কেন বিয়ে করতে চাইছে না সে কথা আমাকে বলেছে। ঘরে বিবাহযোগ্য বোন, মাথার উপরে দারিদ্রের অভিশাপ। ওর মনটাকে নিশিদিন ঘুরে খাচ্ছি। তোরা ওকে বুঝতে পারবি না ভাই। তুই কি যাবি কাল দাদাকে দেখতে? না রে দীপা, রমা জেলের মধ্যে তাকে দেখলি আমার যে বড়ই কষ্ট হবে রমা। তার চেয়ে বড় ঘরে বসে আমি ওর ছবিখানা দেখবো আর মনে
মনে ভগবানের কাছে প্রার্থনা করব ও যেন ভালোই ভালো ফিরে আসে, ভালোই ভালো ফিরে আসে। রমা দাদাকে, আমার দাদাকে প্রাণ দিয়ে ভালোবাসে রমা। নিজের রক্ত বিক্রি করে আমার দাদার জন্য 20টা টাকা নিয়ে এসেছে, কিন্তু ও ও আমার দাদার জন্য হৃৎপিণ্ডটা উঠতে দিতে পারে, কিন্তু আমি তো আমার মায়ের পেটের মাছ। আমি কিছু করতে পারছি না, আমি কিছু করতে পারছি না। আমার প্রাণটা দিলে যদি আমার দাদা মুক্তি পেত, আমি তাই করতাম ঠাকুর, আমি তাই করতাম। আমি হারামির বাচ্চা বিলেতকে চেপে ধরেছিলাম। সে বললো সঞ্জয় বাবু আমাকে তা শিখিয়েছেন, আমি তাই করেছি। সবই আমি বুঝতে পারছি মাইকেল। ও যখন পুলিশের হাতে ধরা পড়েছে, যা হয় হবে, মামলাতে যা হয় হবে, তাতে আমি কোনো পরোয়া করি না। মামলা হাতে সূক্ষ্ম হবে না, হবে উদ্ভুত কথা মরবি। আমার ওইসব ভয় ডর নেই। মাসিমার হুকুম পেলেই আজই পেটাকে রাস্তার মাঝে ধরাই দেবো। তাতে যদি আমার 6 মাসের জেলও হয়, তার জন্য আমি প্রস্তুত আছি। না বাবা, তোমাদের সঙ্গে আমি একমত নই। আপনি হুকুম দিলেন মাসিমা, হারামির বাচ্চা সঞ্জয় সেনকে আজকে রাস্তার মাঝে ধরাই দেবো। মাথা খারাপ করো না বাবা। মাথা খারাপ করিস না মাইকেল, কি হবে? দেশটা খুব খারাপ হয়ে যাবে। কি কারণে শুনি জেল না হয় ফাঁসি, তাতে কি মরতে তো একদিন হবে। মরবার আগে 2-4টা জানোয়ারকে নিজের হাতে খতম করে তারপরে মারলি। না বাবা না, তোমাদের সঙ্গে আমি কিছুতেই একমত হতে পারছি না। দীপক যদি অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তার শাস্তি হবে, আর নির্দোষ হলে সসম্মানে সে খালাস পাবে। আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল মাসিমা। মাইকেল, বিষয় সম্পত্তি দাদার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল ঠিকই। দাদা নিজে বৌদির হাতে দায়ের বসিয়ে থানায় গিয়ে আমার নামে ডায়েরি লেখায় আমি নাকি বৌদিকে খুন করতে উদ্যত হয়েছিলাম। মাইকেল, মিথ্যে সাক্ষী দিয়েছিল ওই হারামের বাচ্চা সঞ্জয় সেন। আমার 2 বছর জেল হয়, দোষ না করে আমি শাস্তি পেলাম। ওই তোমাদের ভগবান তো আমাকে নির্দোষ বলে খালাস করে দেয়নি। কিন্তু আল্লাহ গড ভগবান সবই ধপ্পাবাদী, এ যুগে নিরাময়বাদী, নিরামে নির্বৃত্তে খালে। তাই আমার নীতি হচ্ছে না পুরুষের মতো না ছড়ে টুটি কামড়ে ধরে 2-4টা জানোয়ারকে নিজের হাতে ওর কথা আপনি কিছু মনে করবেন না মাসিমা, ছেলেটা খুব উগ্রগতি। মামলায় কি হবে জানেন একমাত্র ভগবান। টাকা পয়সা খরচ করতে পারলেই হয়তো রেহাই পেত, কিন্তু আপনি একবার দারোগা বাবুর কাছে যা দেখুন না মাসিমা। না সম্রাট না, সেটা হবে আমার মৃত্যুর সামিল। সঞ্জয় সেনের অতীত ইতিহাস তুমি জানো না, আমাদের দূর অবস্থার জন্যই উনি দায়ী। তোমার মেসো মশাই তো ওই লোকটার কথা শুনি
বিপথে চালিত হয়ে গিয়েছিল। কি বলছেন এসব মাসিমা? সঞ্জয় বাবু আমাকে আমাকে তুমি মারছো না করো বাবা, চোখের মাথায় কথাগুলো আমি বলে ফেলেছি। নিজের চরিত্র যদি সংযত থাকে কেউ তাকে দোষী বলতে পারে না বাবা। দোষ তোমার ওই মেসমশায়ের, সঞ্জয় সেনের নয়, সঞ্জয় সেনের নয়। তাহলে কি সঞ্জয় সেনকে আর আগের থেকেই চেনেন? সঞ্জয় বাবুর কাছে যা যদি মাসিমা একবার বলে, নিশ্চয় তিনি এই মুখ ফিরে নেবেন না। আমার এটাই দীর্ঘ বিশ্বাস যে সঞ্জয় বাবু ওই মাসিমার কথা রাখবেন রাখবেন। আমি অনেক আগে থেকেই শুনেছি নন্দে বসাই লোকটা শয়তানের শিরোমণি, আমাকে নরকে নামিয়ে দিয়ে নিজের আখের গুটিয়ে নিয়ে হরিমন্ত্রী ভোর থেকে সে পালিয়ে এসেছিল। শিবনাথ বাবু যা বলিয়েছে আর বললেন না, শুনলে লোকে আপনার মুখে থুতু দেবে, বলবে আপনি বললেন কি একখান বদ্ধ পাগল। আপনি বিশ্বাস করুন নন্দী মশাই, চিরদিন আমি বেকারি ছিলাম না। হয়তো ছিলেন না, কিন্তু এখনো সব কথা বললে কি মানুষ বিশ্বাস করবে? আমি যে আপনাকে কি করে বোঝাবো নন্দী মশাই, আমি তিন ভিখারি নয়, থানার পুলিশ সুপার আমার নিজে, মানে ওর সাথে যে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কল্যাণ আমার শালীর ছেলে, তাহলে আমাকে না ডেকে ওই শালীর ছেলেকে বলুন আপনার বিবেকের মুক্তির ব্যবস্থা করে দেবে। সেটাও সম্ভব না। কেন? এর উত্তর আমি দেবো না নন্দী মশাই, এর উত্তর আমি দেবো না, দেওয়া সম্ভব না। মানুষের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে, যার উত্তর দিতে লজ্জায় মাথায় আপনার গোপনীয় কথা আমি আর শুনতে চাই না। এখন আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলুন। সঞ্জয় বাবু আপনার বন্ধু, তাকে বলে দয়া করে যদি আমার দীপুর মুক্তির ব্যবস্থাটা করে দিতে পারেন। কিন্তু একটা নির্দোষ ছেলের জীবন এভাবে বরবাদ হয়ে যাবে, সেটা হয়তো আপনারা
আমি হাত জোড় করে আপনার কাছে মিনতি করে বলছি, ওর মায়ের মানসিক অবস্থা দেখুন। আপনাদের মনোবেদনা আমি উপলব্ধি করতে পারছি, তবে আপনারা যখন দীপকের মুক্তির প্রস্তাবটা দিয়েছেন, আমি একটা প্রস্তাব দিতে চাই। যদি রাজি থাকে ওই দীপককে আমি বেকুশল খালাস করে বলুন, আপনার যে কোনো প্রস্তাবে আমি রাজি আছি নন্দী মশাই। আমাদের মানসিক অবস্থা নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পারছেন। আচ্ছা ধরেন আমার বয়স কত বলে মনে হচ্ছে? 60 কি 65? 65 বছর। মাথায় চুলে পাক ধরেছে বলে আপনি ভেবেছেন আমি বুড়ো হয়ে গেছি। শোনেন, এই মাসে আমি মাত্র এই 45-এ পা দিলাম। কিন্তু আপনার অত বড় ছেলে চন্দন আরে বাতাসে 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 বড় হয়েছে। খুব কম বয়সে বিয়ে করেছিলাম তো, স্ত্রীটা বকবক করে মারা গেল। আর বিয়ে শাদী করলাম না। এটা মনে করুন, এই ঘরে যদি মায়ের ছেলে না থাকে সেই সংসারে লক্ষ্মী বসে না, সংসারে মৌন বসে না। সে তো বটে। তাই বলছিলাম, ওই আপনার দীপা যদি আমার ঘরে আসে, দীপকের মুক্তির ব্যবস্থা আমি করে দেব। ওই সঞ্জয় বাবু আমার অনুরোধ উপেক্ষা করতে পারে, কারণ হলো যে সঞ্জয় বাবুর সমস্ত কথা আমারও জানা আছে। এ তো সবই আনন্দের কথা। আমার দিদা আপনার ঘরে যাবে। চন্দনেরও সম্মতি আছে বলে আমি শুনেছি। না 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 না, চন্দনের বিয়ের কথা আপাতত আমি ভাবছি না। তাহলে মানে হইল বিয়েটা আমি নিজেই